গত 24 ঘন্টায় তো মোট 10টা দেশের 10টা সীমান্তে কিন্তু বিজিবি বিএসএফ মোটামুটি মুখোমুখি অবস্থানে। রুফটপ সোলার খাত বিকশিত হওয়ার জন্য যে সুযোগ সুবিধা দরকার তা কোনো সরকারের আমলেই প্রপারলি দেওয়া সম্ভব হয়নি। কমিটি গতকাল তাদের প্রতিবেদন প্রকাশ করেছে এবং সেখানে তারা উল্লেখ করেছে যে হাসপাতালের ডাক্তার, নার্স সহ অন্যান্য স্টাফদের আসলে অবহেলা ছিল। দর্শক, টাইমস টুডেজ হেডলাইন্সে আপনাদের স্বাগত। সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম মিঠু। ব্যস্ততার কারণে প্রতিদিন যারা পত্রিকা পড়তে পারেন না তাদের জন্যই এই বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা টাইমসে প্রকাশিত গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে প্রতিবেদকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করি। আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ হচ্ছে, বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে এই যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে আমাদের যে সীমান্তের বিভিন্ন জায়গা দিয়ে বিএসএফ অর্থাৎ ভারতীয় যে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ভারতীয় অধিবাসীদের ঠেলে বাংলাদেশের দিকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি অনেকগুলো ঠেকাতে পেরেছে। তারপরেও বিএসএফ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে কথা বলছেন আমাদের রিপোর্টার আলিম। আলিম, মানে কি কারণে হঠাৎ করে কয়েকদিন আমরা দেখছি যে বেড়ে গেল, কি হচ্ছে আসলে সীমান্তে? আচ্ছা, আসলে পুরো ঘটনাটা আমার মনে হয় যে আমি সরেজমিনে বিভিন্ন জায়গায় কথা বলে বা করে যে জিনিসটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে আসলে পশ্চিমবঙ্গের যে নির্বাচনটা হলো এই নির্বাচনের পর থেকেই এখানে এক ধরনের তৎপরতা শুরু হয়। হ্যাঁ, শুভেন্দু অধিকারী উনি মুখ্যমন্ত্রী হলেন, উনি নির্দেশ দিয়েছেন, জি রাইট, বিজেপির, উনি নাগরিকত্ব আইন কার্যকর করার একটা ঘোষণা দিয়েছেন। দেখুন, এই আইনের আওতায় ওনার একটা নির্দেশনা আছে যে কাউকে যদি বাংলাদেশি সন্দেহ হয় তাকে সরাসরি বিএসএফ এর কাছে পাঠায় দিতে, হস্তান্তর করতে হবে এবং বিএসএফ তাদেরকে এরপর হয়তো সেই প্রচেষ্টার অংশ হিসাবে বিএসএফ তাদেরকে এখন বিভিন্ন বর্ডার এরিয়াতে বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা করতেছে। কিন্তু এটা কিন্তু প্রমাণিত না যে তারা বাংলাদেশি, এটা প্রমাণ করার মতো কোনো অবস্থায় মানে সন্দেহ বাংলা ভাষাভাষী হলেই এরকম একটা ঘটনা ঘটছে এবং এটা সম্প্রতি গত কয়েকদিনে এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে। আর গত 24 ঘন্টায় তো মোট 10টা দেশের 10টা সীমান্তে কিন্তু বিজিবি বিএসএফ মোটামুটি মুখোমুখি অবস্থানে দিয়েছে, ঠেকাতে পেরেছে বলে বিজিবি জানিয়েছে। এবং তারা এক জায়গায় দেখেছে যে তারা ভারতীয় নাগরিকদেরকেই তারা বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল, এটা সিলেটের একটা সীমান্তে। পরে বিজিবি তাদেরকে ধরার পর জিজ্ঞাসাবাদের মাধ্যমে যখন জানতে পারে যে তারা ভারতীয়, তাদেরকে আবার মানে ঠেলে শূন্য রেখায় পাঠানো হয়েছে এবং তাদেরকে কি করা হবে এটা নিয়ে এখন বিএসএফ এর সাথে বিজিবি এখন বৈঠক করার পরিকল্পনা করছে। পতাকা বৈঠক। জি, এমনি দেখে মানে যেটা চেক করে পাওয়া গেছে সেটা হচ্ছে যে ভারতীয় নাগরিক এবং বাদ বাকি অনেকগুলোতে এখন পর্যন্ত তাদের নাগরিকত্ব নিয়ে মানে সংশয় দেখা দিচ্ছে। অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা হচ্ছে যে তারা আসলে কোন দেশের নাগরিক। যেগুলো পরীক্ষা হয়েছে সেগুলোতে দেখা গেছে যে তারা ভারতীয় নাগরিক, তাই তো? জি। তো তার মানে ভারতীয় নাগরিকদেরই পাঠানো হচ্ছে বলে এখন পর্যন্ত এরকম ঘটনা এভিডেন্স পাওয়া গেছে এবং এটা নিয়ে বিএসএফ বেশ মানে সোচ্চার। তারা তাদের দেশের মোটামুটি 8টা সীমান্ত জেলায় 13টা হোল্ডিং সেন্টার তারা অলরেডি স্থাপন করছে, আরও আছে তাদের, কিন্তু 13টা হোল্ডিং সেন্টারে এরকম অনেক মানুষকে তারা নিয়ে এসে ওখানে রাখছে যে তাদেরকে কিভাবে পুশ ইন করা হবে। তো এটা নিয়ে বিজিবি আবার কঠোর অবস্থানে। বিজিবি কিন্তু সীমান্তগুলোতে তাদের টহল বৃদ্ধি করেছে, মোটামুটি 4 গুণ বৃদ্ধি করেছে এবং ঠাকুরগাঁ সীমান্ত, নীলফামারী সীমান্ত, পঞ্চগড় সীমান্ত কিছু কিছু এলাকায় কিন্তু বিজিবি মাইকিং করে স্থানীয় জনপ্রতিনিধি, জনগণ, গণ্যমান্য ব্যক্তি সবাইকে সতর্ক করছে যে অনুপ্রবেশের কোনো কিছু পেলে, তথ্য পেলে যেন তাদেরকে খবর দেওয়া হয়। এ নিয়ে জনগণও কিন্তু এক ধরনের একটা মানে একটা উত্তেজনাকর পরিস্থিতি আর কি তাদের মধ্যেও, যে তারাও এখন ঠেকানোর জন্য তৎপর। মানে সীমান্তে এই জিনিসটা আসলে এক ধরনের উত্তেজনাও চলছে। মানে মানুষের সাথে মানে সীমান্তবর্তী যে বাহিনী বিজিবি তাদের একটা সম্পর্ক, মানে দেশের প্রতি সবাই এক ধরনের সীমান্তবর্তী বোধ আরো জাগ্রত হয়েছে, যেটা ছিলই অলরেডি। তো এমনি এখন কি মনে হচ্ছে, মানে আরো বাড়বে এরকম?
বিজিবির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিভিন্ন সীমান্ত থেকে বেশ কয়েকজনের সাথে কথা হয়েছে আমাদের, তারা কিন্তু এই ব্যাপারে আরও কঠোর অবস্থানে যাওয়ার কথা বলছেন। তারা বলছেন দেশের সার্বভৌমত্ব এই ব্যাপারে আসলে কোনো ছাড় দেওয়া হবে না। ইভেন যদি বাংলাদেশি না হয়, তারা যদি ভারতীয় নাগরিকদেরকে এইভাবে পুশিং করতে থাকে, বিজেপি টহল বৃদ্ধি করবে এবং তারা তাদের সাথে আইনগত প্রক্রিয়া এবং যেহেতু প্রতিবেশী দেশ, হ্যাঁ, পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে মানে আহ্বান জানাচ্ছে বিজেপি যে এটা আসলে দুই প্রতিবেশী দেশের মধ্যে এরকম সম্পর্ক যেন না হয় বা এই জাতীয় উদ্যোগগুলো যেন থামানো হয়। আর বিজেপি আবার এটাও বলছে যে হ্যাঁ, যদি আমরা ওখানে কোনো বাংলাদেশি নাগরিক পাই, হ্যাঁ, এই ব্যাপারেও বিজেপি কঠোর, যে তাদেরকে বাংলাদেশের আইন অনুযায়ী এরপর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু বাংলাদেশি না হয়ে যদি কোনো ভারতীয় আসে কোনো ছাড় দেওয়া হবে না, এই ব্যাপারে কঠোর অবস্থান। ছাড় দেওয়া হবে না তার মানে আইনি ব্যবস্থা নেওয়া হবে বাংলাদেশে আসার কারণে? অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে। এইটা মানে বিজেপি আসলে এটার পরে পলিটিক্যাল মিনিং কি, মানে বিজেপি আসলে কেন এই ধরনের সিচুয়েশন তৈরি করছে ঠেলে পাঠানোর, মানে কি মনে হচ্ছে? এই ব্যাপারটা আসলে এটা তো অনেক হাইলি পলিটিক্যাল, মানে বাংলাদেশকে কি ভয় দেখানোর চেষ্টা করছে? মনে হয়, যতটুকু মনে হচ্ছে আর কি, যে এটা আসলে তাদের তো নিজেদের রাজ্যের কিছু অভ্যন্তরীণ রাজনীতির ব্যাপার আছে, তারা সেই জিনিসগুলোকে হয়তো কিছুটা দৃষ্টি সরানোরও একটা ব্যাপার থাকতে পারে। সীমান্তে উত্তেজনা সৃষ্টির মাধ্যমে তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে নিজেদের আধিপত্যর ব্যাপার আছে বা আরও ইন্টারনাল অনেক ক্লাইম্যাক্স থাকতে পারে, সেই জিনিসগুলোকে কিছুটা ধামাচাপা দেওয়া, হ্যাঁ, দৃষ্টি সরানো হচ্ছে আসলে আমার মনে হয়। আমাদের একটি গুরুত্বপূর্ণ সংবাদ হচ্ছে ট্যাক্সের কারণে বাংলাদেশে যে সোলার প্যানেল বা সোলার এনার্জির এটা বিকশিত হচ্ছে না। তো এগুলো নিয়ে প্রতিবেদন করেছেন আমাদের প্রতিবেদক তৌফিক মুবিন। তৌফিক মুবিন, কেন রুফটপ সোলার বাংলাদেশে আসলে বিকশিত হতে পারছে না? আচ্ছা, রুফটপ সোলার খাতের ওপরে আসলে অনেকদিন ধরেই সরকার, শুধুমাত্র যে নতুন সরকার এসে এটার উপরে গুরুত্ব স্থাপন করেছে তা না, পূর্ববর্তী সকল সরকারেরই রুফটপ সোলার খাতের উপরে আলাদা নজর ছিল, কিন্তু আসলে আলাদা করে তারা জোর দিল, দেখা যাচ্ছে যে রুফটপ সোলার খাত বিকশিত হওয়ার জন্য যে সুযোগ সুবিধা দরকার তা কোনো সরকারের আমলেই প্রপারলি দেওয়া সম্ভব হয়নি। এক্সপার্ট এবং সেক্টরে যারা ট্রেডার্স আছেন তারা সেভাবেই আসলে আমাদেরকে জানিয়েছেন। এখন আসলে আমাদের যে রুফটপ সোলার খাত, এই সোলার খাত বিকশিত হওয়ার জন্য যারা ব্যবসায়ী গোষ্ঠী এবং এক্সপার্টরা দুই দলই বলেছেন যে আমাদের এখানে ইম্পোর্ট ডিউটিটা অনেক হায়ার। যেমন ধরেন সোলার প্যানেলের ওপরে 28%-এর কিছু বেশি হচ্ছে, 28%, অ্যারাউন্ড 28%-এর মতো ট্যাক্স আছে। আর রুফটপ সোলার খাত বিকশিত হওয়ার জন্য ট্যাক্স বলতে ইম্পোর্ট ডিউটি, হ্যাঁ। আর রুফটপ সোলার খাত বিকশিত হওয়ার জন্য একটা বড় আসলে অনুষঙ্গ হচ্ছে ব্যাটারি, যার মাধ্যমে এনার্জি স্টোর করে রাত্রেবেলা বা যখন মানে সান পাওয়ার থাকবে না ওই সময় আসলে ওই বিদ্যুৎটা যাতে ট্রান্সমিশন করা যায়, সংরক্ষিত বিদ্যুৎ ট্রান্সমিশন করা যায়। তো এই লিথিয়াম আয়ন ব্যাটারির উপরে ট্যাক্স আছে প্রায় 61%-এর মতো। 61%? হ্যাঁ, ইম্পোর্ট ডিউটি। তো এত বড় আকারের ট্যাক্সের কারণে খুব স্বাভাবিকভাবেই যারা রুফটপ সোলার খাত নিয়ে কাজ করেন তারা বলছেন যে যারা বাসাবাড়ির মালিক বা বিভিন্ন শিল্প কারখানার মালিক, ছাদে জায়গা আছে, তারা প্যানেলগুলো কিনতে আগ্রহী হন না, যেহেতু প্যানেলের ওপর ট্যাক্স এবং ব্যাটারির ওপর ট্যাক্স, এবং ব্যাটারি ছাড়া প্যানেল কিনে আসলে হচ্ছে মানে খুব লম্বা সময়ের জন্য লাভ হয় না, তারা এই বিষয়ে অনাগ্রহী। মানে এটা কিন্তু অনাগ্রহী হওয়ার কথা স্বাভাবিকভাবেই, কারণ হচ্ছে যেখানে সরকার ইনসেনটিভ দিবে, হ্যাঁ, সেখানে উল্টো, মানে পলিসি উল্টো। হ্যাঁ, আসলে তাই হওয়ার কথা। আমি বেশ কয়েকজন এক্সপার্টের সাথে কথা বলেছি, তারা প্রত্যেকেই জানিয়েছেন যে আসলে যে কোনো জিনিসকে তো প্রফিটের হিসাব করলে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে শর্ট টার্ম প্রফিট, একটা লং টার্ম প্রফিট। এখন আমাদের এখানে সরকারগুলো এতদিন পর্যন্ত যা করেছে, যেহেতু এখনো নতুন সরকার, তাদের তো পলিসি মেকিংয়ের আসলে সুযোগটা সামনে, কিন্তু পূর্ববর্তী সরকারগুলো যা করেছে যে শর্ট টার্ম প্রফিট মেকিংয়ের দিকে নজর দিতে গিয়ে আসলে লম্বা সময়ের জন্য আমরা যে সুবিধাগুলো পেতে পারতাম রুফটপ সোলার খাত যদি ফ্লারিশ হতো, সেই দিকগুলোতে তারা নজর দেন নাই। অনেকেই বলেছেন যে হচ্ছে আমরা ওই ইম্পোর্ট ডিউটি দিয়ে এই সোলার প্যানেলের যে ইনস্ট্রুমেন্টসগুলো, সেইগুলো থেকে যে পরিমাণে ইনকাম করি,
ওই ইম্পোর্ট ডিউটিগুলো যদি হচ্ছে ওয়েভার দিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের অ্যাকচুয়ালি ওই বিদ্যুৎ খাতে ধরেন ওভারঅল সাবসিডি বা আরও নানান খাতে যে খরচ সেগুলো কমে অ্যাকচুয়াল ইনকামটা দাঁড়াবে তার 3 থেকে 4 গুণ। আবার এইদিকে আপনার রিনিউয়েবল এনার্জির যে টার্গেট সেটাও পূরণ হবে। হ্যাঁ, রিনিউয়েবল এনার্জির যে টার্গেট সরকার 2030 সালের মধ্যে 10,000 মেগাওয়াট রিনিউয়েবল এনার্জি খাত থেকে হচ্ছে বিদ্যুৎ নেওয়ার, হ্যাঁ বিদ্যুৎ উৎপাদনের টার্গেট নিয়েছে। তো সেটারও একটা বড় অংশ এর মধ্যে থেকে পূরণ করা সম্ভব, কিন্তু এই ট্যাক্সটা থাকলে আসলে এক্সপার্টরা বলছেন যে এই টার্গেটটা অ্যাচিভ করাটা কঠিন, কারণ রুফটপ সোলার খাতটা আসলে এই টার্গেটটা পূরণ করার জন্য অন্যতম বড় সহায়ক হতে পারে। এই খাতটা পিছিয়ে পড়ে তাহলে বাকি খাতগুলো মিলে কতটুকু আসলে এই টার্গেট পূরণ করতে পারবে তা নিয়ে অনেকেই সন্দিহান। দর্শক, মগবাজারে 6 শিশু মৃত্যুরকে কেন্দ্র করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে অনুসন্ধান কমিটি, সেই অনুসন্ধান কমিটির প্রতিবেদন আজ প্রকাশ করা হয়েছে। সেখানে দেখানো হয়েছে যে এই আদ্দিন হসপিটালের অবহেলার কারণে 6 শিশুর মৃত্যু হয়েছে। তো এই বিষয়ে কথা বলবেন আমাদের রিপোর্টার মোহাম্মদ আলামিন। আলামিন, কি ধরনের আসলে অবহেলা পেল স্বাস্থ্য মন্ত্রণালয়? ধন্যবাদ আপনাকে। আপনি নিশ্চয়ই জানেন যে সম্প্রতি ঢাকার মগবাজারে অবস্থিত আদ্দিন হাসপাতালে 6 নবজাতক শিশু নিহত হন। এখানে এই যে আলোড়ন সৃষ্টি হয় এটা নিয়ে, এবং পরবর্তীতে স্বাস্থ্য মন্ত্রণালয়ও নড়ে চড়ে বসে, সাধারণত আমাদের দেশে যেটা হয়ে থাকে। তো ওনারা 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে। তো সেই কমিটি গতকাল তাদের প্রতিবেদন প্রকাশ করেছে, এবং সেখানে তারা উল্লেখ করেছে যে হাসপাতালের ডাক্তার, নার্স সহ অন্যান্য স্টাফদের আসলে অবহেলা ছিল এই ক্ষেত্রে। মানে কি ধরনের অবহেলা ছিল? যদি অবহেলাটা আসলে ওনারা নানান দিক উঠে এসেছে এখানে, এবং তারা বলছে যে পর্যাপ্ত পরিমাণে নার্স ছিল না। এছাড়া হাসপাতালে যে ডাক্তার, মানে ওই মানে ওয়ার্ডের জন্য কোনো ডাক্তারই ছিল না তখন সেই সময়। এবং যে হাসপাতালের যে ওয়ার্ড আসলে শিশুরা ছিল, 900 স্কয়ার ফিটের একটা রুম, সেখানে আসলে যতজন থাকার কথা তার চাইতে অত্যাধিক পরিমাণে জনগণ ছিল। কেমন লোক ছিল? এটা তাদের তদন্ত প্রতিবেদন অনুযায়ী বলা হচ্ছে যে 50 জনের অধিক আত্মীয় স্বজন সহ সবাই ছিল। এটাকে আসলে তারা রোগীর স্বজন হিসেবে আর কি। এবং এই জন্য আসলে বলা হচ্ছে যে এটার প্রভাব পড়েছে শিশুদের উপরে। তো মানে আদ্দিনের যে ঘটনা, এই ঘটনাতে আসলে এখন পর্যন্ত মানে কি হলো? ধরেন যে মানে মামলা তো হয়েছে। হ্যাঁ, এখন পর্যন্ত আসলে ব্যক্তিগতভাবে যারা আসলে ভুক্তভোগী তারা ফৌজদারি আদালতে মামলা করেছে, তাদের ভিতরে ফৌজদারি মামলা করেছে। তো হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। তো তদন্ত কমিটি প্রতিবেদন প্রকাশের সময় স্বাস্থ্যমন্ত্রী যেটা বলেছেন যে এটা এখন পুরোটাই আদালতের উপর নির্ভর করছে, আদালত যে রায় দিবে সেভাবে হবে। কিন্তু তাদের তদন্ত প্রতিবেদনটা অবশ্যই এখানে মানে দেখা হবে যে আসলে কি সমস্যা ছিল। হাসপাতাল কি বন্ধ হয়ে যাবে? না, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীকে এই বিষয়টা বলা হয়েছিল যে হাসপাতাল এখন কি হবে, কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা। উনি এই প্রশ্নে বলেছেন যে হাসপাতাল আসলে এই মুহূর্তে তো বন্ধ করার কোনো সুযোগ নাই আইনগতভাবেই, এখানে অনেক রোগীও আছে। কেমন রোগী আছে? তো 2 শতাধিক রোগী এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে, সেক্ষেত্রে আইনগতভাবেই বন্ধ করার পসিবল নাই, সুযোগ না। আমি একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে 6 শিশু মারা গেল, তাদের পরিবারের যে একটা ক্ষতি হলো, তো সরকারের পক্ষ থেকে কোনো কম্পেনসেশন দেওয়ার ব্যাপারে কোনো কিছু জানা গেল এখন পর্যন্ত? আমি যেটা এখন পর্যন্ত জেনেছি, এখন পর্যন্ত আসলে এই ধরনের কোনো কিছু করা হয়নি। আসলে সেটা
স্বাস্থ্য মন্ত্রণালয় থেকেও বা হাসপাতাল থেকেও, কিন্তু উচিত, এটা তাই না? অবশ্যই উচিত। এই যে তদন্ত কমিটি এই শিশুর ব্যাপারে তো তদন্ত করলো, আর কি কি বিচ্যুতি তারা পেয়েছে হাসপাতালে? তারা হাসপাতাল পরিদর্শন করে যেটা দেখেছে যে এই হাসপাতালটা আসলে উপযোগী না একটা হাসপাতাল হিসেবে, এবং হাসপাতালের বিভিন্ন মানে ফ্লোরে তারা কাচের তৈরি কক্ষ তৈরি করেছে, যেটা আসলে মানে নকশা অনুযায়ী হয় না একটা হাসপাতালের জন্য বিশেষ করে। তো তারা সুপারিশ যেটা করেছে যে ভবিষ্যতে আসলে হাসপাতাল অনুমোদন দেওয়ার ক্ষেত্রে এইগুলো খুব বেশি লক্ষ্য করা উচিত সরকারকে। মানে তার মানে 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 ধরেন স্কুলের ক্ষেত্রে বা হাসপাতালের ক্ষেত্রে কিন্তু আলাদা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টই আছে, তো সেরকম মানে ওরকম অনুমোদন নিয়ে আমার মনে হয় যেটা এখানে পাওয়া গেছে সেটা কিন্তু অন্য অনেক হাসপাতালে পাওয়া যাবে, তাই না? বেসরকারি হাসপাতালগুলো বাংলাদেশে আসলে ধরেন যে একটা বড় হাসপাতালেরও তো একটা আর্কিটেকচার একটা আছে যে এইভাবে হবে, রুমগুলো এরকম এরকম থাকতে হবে। তো এখানে দেখা যাচ্ছে বেসরকারি হাসপাতালে অনেকগুলোই দেখা যায় যে একটা কাঁচের একটা দেয়াল দিয়ে একটা সেপারেট করে দিল, আর একটা রুম বানিয়ে দিল, যে সেটা আসলে স্বাস্থ্যসম্মত হলো কিনা এইটা বিবেচনায় নেওয়া হয় না, এরকম ব্যাপার পাওয়া গেছে। আসলে বাংলাদেশে আসলে বেসরকারি কোনো হাসপাতালে এই ধরনের সুযোগ সুবিধা আসলে মানে খুবই কম, নাই বললেই চলে। বিশেষ করে ধরেন আপনার কোনো হাসপাতাল করতে হলে অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকতে হয়, সেটা সেই ধরনের ব্যবস্থাও অধিকাংশ হাসপাতালেই নাই। এর মধ্যেও আসলে অনুমোদন পেয়ে যায় বাংলাদেশে। ধন্যবাদ আলামিন আপনাকেও ধন্যবাদ।